जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। कैसी सरहदें, कैसी मजबूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम भुला ना सकोगी वो अंदाज हूँ। गूंजता हूँ जो दिल में तो हैरान क्यों, मैं तुम्हारी ही दिल की तो आवाज हूँ। सुन सको तो सुनो धड़कनों की जुबान, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। তিশাকে নিয়ে বিচে এসেছে ফাহিম বেড়ানোর উদ্দেশ্যে না, তিশাকে দিয়ে খাটানোর উদ্দেশ্যে। বেচারিকে পার্সোনাল সেক্রেটারি কম আয়া বানিয়ে দিয়েছে ফাহিম। তিশা এক হাতে পাইপ লাগানো ডাব আর আরেক হাতে টাওয়েল ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। রাগে দুঃখে শরীর রিরি করলেও কিছু করতে পারছে না সে। এই বদমাইশটা যে চরম ভাষা ভাসিয়ে দিয়েছে ওকে। তবে আমার নামও তিশা, একে তো আমি মজা দেখিয়েই ছাড়বো। আজকে তো একে পাবলিকের রাম ধুলাই খাইয়ে ছাড়বো। বেটা বুঝবে কার সাথে লাগতে এসেছিল। মনে মনে প্ল্যান করে শয়তানি হাসি দিল তিশা। কিছুক্ষণ পর ফাহিম সমুদ্রের পানি থেকে উঠে এলো। তিশার কাছে এসে এক হাত থেকে তোয়ালেটা নিয়ে মাথা মুছতে মুছতে আর এক হাত থেকে ডাবটা নিয়ে পাইপের সাহায্যে ডাবের পানি সেবন করতে লাগলো। তিশা দাঁতে দাঁত চেপে বলল, দেখুন এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি যা বলেছেন আমি করেছি, এখন প্লিজ এসব বন্ধ করুন। আরে আপনার পিছে পিছে আয়া হয়ে ঘুরতে ঘুরতে আমি আমার ফ্রেন্ডদের সাথে কোনো আড্ডাই দিতে পারছি না, তাই আমি আর এসব করতে পারবো না, আমি চললাম। কথাটা বলেই তিশা উল্টো ঘুরে চলে যেতে নিলেই ফাহিম তিশার হাত ধরে ফেলল। বাঁকা হাসলো তিশা, এটাই তো ও চাইছিল। এখন হবে মজা। ফাহিম মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই তিশা হঠাৎ উচ্চস্বরে নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, কেউ আছো? প্লিজ আমাকে বাঁচাও, এই শয়তানটা আমাকে ধরে নিয়ে যেতে চাচ্ছে। তিশার এই ক্রিয়াকার্যে ফাহিম টাস্কি খেয়ে গেল। মেয়েটার মাথার তার ছিঁড়ে গেল নাকি সেই চিন্তা করছে। তিশার ড্রামায় কয়েকজন ছেলে ওদের কাছে এগিয়ে এলো। ওদের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে এখানে? তিশা মেলোড্রামা করে বলল, দেখুন না ভাইয়া, এই বদমাইশটা আমার সাথে ইফটিজেন করছে, আমাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছে, প্লিজ বাঁচান না আমাকে। তিশা ড্রামায় ভ্রু কুচকে এলো ফাহিমের। বুঝতে পারছে কি করতে চাইছে ও। ছেলেগুলো ফাহিমের দিকে এগিয়ে এসে প্রখর চোখে তাকিয়ে বলল, ওই তোর সাহস তো কম না রে, আমাদের সামনে মেয়েবাজি করছিস? হাত পা নিয়ে বাড়ি ফিরতে চাস না নাকি? ভালো চাস তো এক্ষুনি ওর হাত ছাড়, না হলে কিন্তু তোর মায়ের বুক খালি হয়ে যাবে। ফাহিম ভালো করেই বুঝতে পারছে এই ছেলেগুলো কোন ধরনের, তাই হঠাৎ মুখভঙ্গি বদলে নিয়ে ভীতু স্বরে বলল, আরে আরে ভাই, আমার এত সাহস কই আপনাদের সাথে লাগার? আমি তো ছোট্ট নান্না মুন্না বাচ্চা মানুষ, ভুল হয়ে গেছে ভাই, আর কখনো হবে না। ছেলেগুলো বিজয়ের গর্বিত হাসি দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আজ প্রথমবার বলে মাফ করে দিলাম, আর যেন এসব না দেখি। যা এখন এখান থেকে। জি ভাই। ফাহিম মাথা ঝুঁকিয়ে ওখান থেকে সরে গেল। তিশা মনে মনে বিশ্বজয়ের হাসি দিল। যাক, শেষমেশ এই আপদটা থেকে মুক্তি পেল। এসেছিল তিশার সাথে লাগতে, দিলাম ঘোল খাইয়ে। তিশা ছেলেগুলোর দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আপনাদের অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, এখন আসি আমি। কথাটা বলে তিশা চলে যেতে নিলেই ছেলেগুলো ওকে ঘিরে ধরল। তারপর শয়তানি হেসে বলে উঠল, এত জলদি কিসের সুন্দরী? ধন্যবাদ জ্ঞাপনটা আর একটু ভালো করে দিলে হয়তো জমতো। এমন শুকনো শুকনো ধন্যবাদ হবে? তিশার ভয়ে গলা শুকিয়ে এলো। ও তো আসমান থেকে পড়ে খেচুরে আটকে গেল। এক ঝামেলা থেকে বের হতে গিয়ে আরো বড় বিপদে পা ফেলল। এরা তো হিরো না ভিলেন, একজনের হাত থেকে বাঁচিয়ে নিজেরাই ভোগ করতে চায়। এর চেয়ে তো ফাহিমের সাথেই ভালো ছিল। কমসে কম ছেলেটা ওর দিকে কোন নজর তো দিত না। এখন কি করবে ও? বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে ফেঁসে গেলি।
তিশা আশেপাশে তাকিয়ে ফাহিমকে খোঁজার চেষ্টা করছে। এখন একমাত্র ওই ভরসা, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না ফাহিমকে। তিশার এবার ভয়ে আত্মা কাঁপছে। কি করবে এখনো? কিভাবে বাঁচবে ওদের হাত থেকে? তিশা ভয়ে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলো। হঠাৎ ফাহিমের কণ্ঠ শুনে ফট করে চোখ খুলে তাকালো তিশা। ফাহিম ওখানে এসে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, সরি ভাই, আপনাদের আবার ডিস্টার্ব করছি। আসলে আমার আংটিটা বোধহয় এখানেই কোথাও পড়েছে, তাই খুঁজতে এসেছি। ছেলেগুলো মাথা ঝাঁকিয়ে সাই দিল। ফাহিম আংটি খোঁচার বাহানায় তিশার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কি মজা হচ্ছে তো এখন? আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা কেমন লোক, তাই চুপচাপ চলে গিয়েছিলাম। এখন বুঝতে পারবেন বেশি চালাকি দেখাতে গেলে কি হয়। আমার সাথে ডাবল গেম খেলতে চাইছিলেন না, এখন দেখেন কেমন লাগে। তিশা কাঁদো কাঁদো সুরে বলল, প্লিজ মাফ করে দিন আমাকে। অনেক বড় ভুল হয়ে গেছে আমার। আপনি যা বলবেন তাই করব, তবুও প্লিজ বাঁচান আমাকে। এখন আর বলে কি লাভ? দেখেছো এরা কতজন, আর আমরা মাত্র দুজন। এদের সাথে কিভাবে পারবো? আমি কি বাহুবলী নাকি? তাই এখন আর কোনো উপায় নেই। প্লিজ এমন করে বলবেন না, আমি পায়ে পড়ছি, প্লিজ বাঁচান আমাকে। দেখো, এখন শুধু একটাই উপায় আছে। কি? ফাহিম তিশার হাত ধরে উচ্চস্বরে বলে উঠল। ভাগো! বলতে না বলতেই দুজন দৌড় দিল। ছেলেগুলো প্রথমে হকচকিয়ে উঠে পড়ে তারাও দৌড়লো ওদের পিছে। ওরা দুজন দৌড়তে দৌড়তে পর্যটকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল। এত মানুষের ভিড়ে ছেলেগুলো আর খুঁজে না পেয়ে ওরা ফিরে গেল। ফাহিম তিশা দৌড়ে অনেক দূর চলে গেল। যখন দেখলো ছেলেগুলো আর পিছে নেই, তখন ওরা থামলো। হাঁটুতে 2 হাত ভর দিয়ে হাঁপাতে লাগলো ওরা। কিছুক্ষণ পর ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে একসময় বালির ওপর শুয়ে পড়ল ওরা। হাঁটুর মাঝে থুতনি ঠেকিয়ে বসে আছে খুশি। চিন্তার বেড়াজাল তার মস্তিষ্ক জুড়ে দৌড়ে বেড়াচ্ছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। ও যত সবটা গোছাতে চাইছে, ততই যেন সবকিছু বালির মতো হাত থেকে ঝরে পড়ছে। প্রহরকে যত দূরে সরাতে চাইছে, ততই অসফল হচ্ছে। কোনো ক্রিয়া কৌশল ওর উপর প্রতিক্রিয়া ফলাচ্ছে না। এখন আবার এইখানে এনে আটকে রেখেছে। তাও ভালো সুযোগ বুঝে বিবিকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি যে আমি ঠিক আছি, আমার জন্য যেন চিন্তা না করে। না হলে তো আমাকে না পেয়ে বাসার সবাই এত করে চিন্তায় পড়ে যেত। কিন্তু এখন পাগলকে কিভাবে বোঝাবো? গটগট করে পায়ের শব্দে প্রহরের আশার আগমন বুঝতে পেরে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল খুশি। যতটা সম্ভব শুধু ক্রোধের বহিঃপ্রকাশ দেখাতে চাই প্রহরকে। প্রহর ট্রে হাতে রুমে ঢুকে প্রফুল্ল চিত্তে বলল, টাডা বান্দা, আপনার সেবায় হাজির রানী সাহেবা। দেখো তোমার হ্যান্ডসাম শেফ তোমার কি বানিয়েছে। গরমা গরম ক্রিস্পি অ্যান্ড স্পাইসি প্রন ফ্রাই, একেবারে সমুদ্র থেকে টাটকা ধরে এনে তোমার জন্য বানিয়েছে। তোমার তো প্রন অনেক পছন্দ, তাই না? প্রন ফ্রাইয়ের কথা শুনে মুখে আধমোদ চলে আসলেও নিজেকে কন্ট্রোল করার যথাযথ প্রয়াসে নিয়োজিত আছে খুশি। উল্টো মুখী অবস্থায় বলল, খাবো না আমি। প্রহর খাবারের ট্রেটা বেডে রেখে বলল, আই শিওর? দেখো আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, জানি তোমারও লেগেছে, তাই ফটাফট খেয়ে নাও, নাহলে কিন্তু আমি সব সাবার করে ফেলবো। বেডের ওপর ট্রে রাখায় প্রন ফ্রাইয়ের তীব্র সুস্বাদু ঘ্রাণ নাক দিয়ে ঢুকে সোজা পেটে গিয়ে আঘাত করছে। খুশির দীর্ঘ সংকল্পের সাথে রীতিমতো ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দিয়েছে। অবাধ্য চোরা চোখ বারবার ওদিকেই যাচ্ছে। সকাল থেকেই না খেয়ে থাকায় ক্ষুধাও লেগেছে অনেক। তার উপর এমন সুস্বাদু খাবার সামনে এনে খুশিকে সাংঘাতিকভাবে টর্চার করছে প্রহর। খুশির মনোভাব বুঝতে পেরে প্রহর আবার বলে উঠল, দেখো আমি টিম গুনবো, এর ভেতর তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি খেয়ে নেবো, অ্যান্ড আই মিন ইট। প্রহর গোনা শুরু করলো। 1, 2, 2.5, 3.25, অ্যান্ড নাও ফাইনালি 3। 3 পুরো করার আগেই খুশি ওর সংকল্প কিছুক্ষণের জন্য স্থগিত রেখে ঝট করে একটা চিংড়ি তুলে নিয়ে কামড় বসিয়ে দিল। প্রহর মুখ লুকিয়ে হাসল। খুশির নজর এড়ালো না। খুশি আত্মগর্বের সুরে বলল, দেখো, হাসবে না একদম। আমি খাচ্ছি কারণ আমি সুস্থ থাকতে চাই, যাতে তোমাকে আমি ভুল প্রমাণ করতে পারি। তা না হলে আমি মোটেও খেতাম না। প্রহর হাসি চেপে ধরে বলল। Yeah, of course. I can totally understand.
খাওয়া শেষে প্রহর প্লেট বাসন আবার রেখে আসলো। বেডের ওপর এসে কোনো পূর্ববার্তা ছাড়াই অনায়াসে খুশির কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। আচমকা কাণ্ডে খুশি একটু থতমত খেয়ে গেল। অপ্রস্তুত গলায় বলল, এই এই কি করছো তুমি? ওঠো ওঠো বলছি। খুশির কথা কর্ণপাত না করে খুশির হাতটা নিচের মাথায় রেখে বলল, মাথায় একটু হাত বুলিয়ে দাও না, মাথাটা অনেক ব্যথা করছে। তোমার হাতের পরশ মাখিয়ে দাও না একটু প্লিজ। এমন আবদার কিভাবে ফেলবে খুশি? মজ্জে বড্ড বেশি বেহায়া, পারল না মানা করতে। হাত উঠিয়ে চালান করে দিল প্রহরের মসৃণ কেশবনে। আবেশে আখি যুগল বুঝে নিল প্রহর, চেহারায় প্রসন্নতার ছায়া এনে বলল, যেন মনে হচ্ছে এখানে সারাটা জীবন থেকে যায়। তুমি আর আমি মিলে এই নির্জন প্রাকৃতিক পরিবেশে আমাদের আলাদা এক পৃথিবী গড়ে তুলবো, যেখানে শুধু তুমি আর আমি ছাড়া আর অন্য কেউই থাকবে না। কত সুন্দর হবে সবকিছু, তাই না বলো? তোমার কি মনে হয়? ইঁদুর! প্রহর ভ্রু কুচকে বলল, ইঁদুর? ইঁদুর কোথা থেকে আসলো? আরে আসলো না, এসে গেছে মেঝেতে ইঁদুর। প্রহর ফট করে চোখ খুলে হড়বড়িয়ে বেডের মাথার উপর উঠে বসে বলল, ইঁদুর? কোথায় ইঁদুর? কিভাবে এলো ইঁদুর? প্রহরের প্রতিক্রিয়া দেখে খুশি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, প্রহর, তুমি ইঁদুরকে ভয় পাও? প্রহর গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, হোয়াট রাবিশ! আমি আর ভয়? নো চান্স। আমি তো বরং তোমার জন্য চিন্তিত হচ্ছিলাম। তুমি ভয় পাওনি তো? দেখো, তুমি ভয় পেও না, আমি আছি তো। আমার কাছে চলে এসো, আমি থাকলে তোমার কোনো ভয় নেই। প্রহরের এই অপক্ক দলিল খুশির সন্দেহকে আরো মজবুত করে দিল। খুশি আচমকা ঘর কাঁপিয়ে হেসে উঠল। হাসতে হাসতে বেচারির কোমর বাঁকা হয়ে গেল। হাসির মাঝে বলতে লাগলো, লাইক সিরিয়াসলি প্রহর, তুমি ইঁদুরকে ভয় পাও? আই মিন দ্য গ্রেট প্রহর মেহরাব, যে কিনা এক হাতে 10 জনকে কুপকাত করতে পারে, সে কিনা সামান্য ইঁদুর ভয় পায়? ও মাই গড, এটা তো ব্রেকিং নিউজ হয়ে যাওয়ার কথা। বলতে বলতে খুশি হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। তবে প্রহরের রাগ হচ্ছে না। কেন হবে? আজ কতদিন পরে ওর দুষ্টু পরীর মন খোলা হাসি দেখছে, যে হাসিটাই একসময় প্রহরের ভালো থাকার টনিক ছিল। আজ এতদিন পরে আবারও সেই টনিকের ডোজ পেল প্রহর। শরীর মন প্রশান্তিতে ছেয়ে গেল। ওর খুশিকে এভাবে হাসি খুশি দেখতে চাই ও, আর তার জন্য সব করতে রাজিও। এখানে আসাটা নিশ্চয়ই ওর জন্য পজিটিভ কিছু এনে দিবে। দুপুরের কড়া রোদের তীব্রতা খানিকটা কমে এসেছে। বিকালে শীতলতা নেমে আসছে। জানলার সাথে মাথা ঠেকিয়ে উদাসীন হয়ে বসে আছে খুশি। মলিন চোখের দৃষ্টি সামনের সীমাহীন সমুদ্রের মাঝে। এক সময় প্রহরের সাথে এমনই একটা জায়গায় আসার স্বপ্ন দেখত সে। দুজনে মিলে প্রকৃতির নিবিড়তায় নিজেদের হারাবে, প্রেমের মোহময় আলোড়নে জড়াবে দুজন, ভালোবাসাময় এক ছোট্ট পৃথিবী গড়ে তুলবে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ সেই স্বপ্ন পূরণ হয়েও অসম্পূর্ণ, বেদনাময়। আমাদের সাথে এমনটা না হলে খুব কি ক্ষতি হতো? জীবনের আরও কিছুটা দিন প্রহরের বক্ষে কাটাতে পারলে কি খুব বেশি ক্ষতি হতো? কি এমন হতো? আমাদের প্রেম কাব্যের পরিণতি এত নির্মম হবে জানলে আমি কখনোই প্রহরকে ভালোবাসার কথা বলতাম না, কখনো ওর মনে নিজের জায়গা করার চেষ্টা করতাম না। কিন্তু এখন কি করব? ওর মনে জায়গা তো করেছি, এখন সেটা মেটাবো কিভাবে? খুশির দুশ্চিন্তার অন্ত নেই। কিভাবে কি করবে, এখান থেকে কিভাবে বের হবে, প্রহরের মনে কিভাবে নিজের প্রতি ঘৃণা সৃষ্টি করবে, কিছুই বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। প্রহরের পাগলামি তো দিন দিন শুধু বেড়েই চলেছে। প্রহর সেই ঘণ্টাখানিক পূর্বে বেরিয়েছে, এখনো ফেরেনি। কি করছে কে জানে? তখন থেকে খুশি ওভাবেই বসে আছে। খুশির ভাবনার মাঝে প্রহর চলে এলো। রুমে এসেই মুখে হাসির রেখা টেনে বলে উঠল, খুশি, চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। খুশি পূর্বের ন্যায় বসে থেকেই বলল, আমি আমি কোথাও যাব না তোমার সাথে। তুমি আমাকে কবে রিসোর্টে ফিরিয়ে নিয়ে যাবে সেটা বলো। প্রহর এবার কোনো কথা না বলে এগিয়ে এসে সোজা খুশিকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে বাইরে যেতে যেতে বলল, তুমিও না অনেক দুষ্টু। ইচ্ছে করে এমন করো যাতে আমি কোলে করে নিয়ে যাই। না, এখন খুশি তো? খুশি কিছু বলতে গিয়েও আবার বলল না। জানে এই পাগলের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, এর যা করার তাই করবে। প্রহর খুশিকে কোলে নিয়ে সমুদ্রের হাঁটু পানির মাঝে এসে বলল, দুষ্টু পরি, সামনে তাকাও।
প্রহরের কথা মতো সামনে তাকালো খুশি। চোখের দৃষ্টি চকিত হয়ে উঠল। সামনে সমুদ্রের নীল স্বচ্ছ জলরাশির ওপর ভাসছে বাঁশের অপূর্ব এক ভেলা। ভেলায় ছড়িয়ে আছে নানান বর্ণ ফুলের সমাহার। খুশির চোখের পাতায় যেন চকচকে তারারা ঝিলমিল করছে। মাধুর্য মণ্ডিত হয়ে গেল সারা মুখমণ্ডল। প্রহর এতক্ষণ ধরে তাহলে এসব করছিল? অতীব মায়াপূর্ণ নজরে তাকালো প্রহরের পানে। প্রহর মুচকি হেসে খুশিকে আস্তে করে ভেলায় বসিয়ে দিল। তারপর সে নিজেও ভেলায় চড়ে একটা বাঁশের বানানো বৈঠা দিয়ে ভেলা ভাসালো সমুদ্রের বুকে। মাথার উপর উন্মুক্ত নীল গগনতলে ভেলা ভাসছে সমুদ্রের নীল পানির ওপর। শীতল পবন বইছে আপন তালে। খুশি বিমোহিত নয়নে তাকিয়ে আছে পানির নিচে। স্বচ্ছ পানির নিচের সবকিছুই দেখা যাচ্ছে। পানির নিচে হরেক রকম পাথরের মাঝে বাহারি মাছেরা দল বেঁধে ছুটে বেড়াচ্ছে। খুশি প্লাজু একটু উপরে তুলে আস্তে করে পাঁচজোড়া পানির মাঝে নামিয়ে দিল। মাছেরা এসে খুশির পায়ের উপর ছুঁয়ে চলে যাচ্ছে। গায়ে কাঁটা দিয়ে উঠছে খুশির। এ যেন অদম্য অবিস্মরণীয় অনুভূতি, যা কোনো ভাষায় মিলিয়ে বলা সম্ভব না। খুশি আপাতত বাকি দুনিয়ার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু এই মুহূর্তের মুগ্ধতায় ডুবে আছে। আর প্রহর ডুবে আছে তার প্রিয়তমার মুগ্ধতায়। চোখের দৃষ্টি স্থির। খুশির চেহারার এই মুগ্ধতা প্রহরকে এনে দিচ্ছে অনাবিল সুখানুভূতির প্রচ্ছায়া। প্রহর মুচকি হেসে বলে উঠল। Then it's final. প্রহরের কথায় ঘোর কাটল খুশির। ভ্রু কুঁচকে তাকালো প্রহরের পানে। প্রহর বৈঠা চালাতে চালাতে বলতে লাগলো। হ্যাঁ, ফাইনাল। এখন থেকে আমরা এখানেই থাকবো। এখানেই হবে আমাদের নতুন পৃথিবী। গড়ে তুলবো আমাদের সংসার। এখানে বানাবো আমাদের আলাদা রাজ্য, যেখানকার মহারানী হবে তুমি। আর তোমার মহারাজা ডক্টর সেনাপতি হব, আবার সিপাহীও হব, আবার বাবুর্চিও হব, আবার সেবকও হব। সব কিছুই হব আমি। আমি তোমার জন্য রোজ সমুদ্র থেকে মাছ মেরে এনে রান্না করে তোমাকে খাওয়াবো। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু মহারানী হয়ে আরাম করবে। তোমার কোনো কাজ নেই। তুমি শুধু আমাকে ভালোবাসবে, আর আমাদের ভালোবাসার ফসলগুলো পৃথিবী জানবে। আমি কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বাবা হতে চাই, বুঝেছো? নো ফিগার মেইনটেইন অ্যাট অল। আমরা দুটো ফুটবল টিম করব, একটা গার্লস টিম আর একটা হবে বয়েজ টিম। চিন্তা করো না, আমার স্ট্যামিনা প্রচুর। দুটো টিমটা আরামসেই করে ফেলবো, চাপ নেই। অন্য সময় হলে হয়তো প্রহরের এই আউট ক্যারেক্টার কথাবার্তা শুনলেই খুশি অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেত। তবে আপাতত ও নিজের মনে অন্য কোনো অনুভূতির প্রবেশ ঘটাতে অনিচ্ছুক। তাই সে প্রহরের কথায় কোনো প্রত্যুত্তর না দিয়ে আবারও পানির নিচে মনোনিবেশ করল। এখন আপাতত সবকিছু ভুলে এই মুহূর্তটা উপভোগ করতে চাই ও। কঠিন বাস্তবতার সম্মুখীন না হয় এখন নাইবা হলো। খুশি দুই হাত দুই পাশে রেখে মাথাটা গগনমুখী করে আবেশে চোখ বন্ধ মুহূর্তটা উপভোগ করতে লাগলো। প্রহরের আর কি লাগে, সে গুনগুন করে গান ধরল। दिल को करार आया, तुझ पे ही प्यार आया, पहली पहली बार आया, ओ यारा, ओ यारा। পরম আয়েশ করে বসে তখন থেকে খেয়ে যাচ্ছে ফাহিম। আর তিশা ওর পাশে দাঁড়িয়ে ওয়েটারের মতো সার্ভ করে যাচ্ছে। আর মনে মনে রাগে জ্বলছে। একেই বলে কুকর্মের ফল। চালাকি করে বাবা মাকে বোকা বানাতে গিয়ে এখন নিজেই ফাঁসাতে ফেসে গেলাম। এখন না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। কপাল মন্দ হলে যা হয় আর কি। ফাহিম খাবার চিবুতে চিবুতে বলে উঠল। তুমি চাইলে আমার সাথে বসে খেতে পারো, আমি এতটাও নির্দয় না। তিশা দাঁতে দাঁত চেপে ঠোঁটে জোরপূর্বক হাসি ঝুলিয়ে বলল। না না থাক, আমার এত মেহরবানি লাগবে না, আপনিই খান পেট পুরে। মনে হচ্ছে রেগে আছো। যাক, ব্যাপার না, অ্যাজ এ উইশ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি বিয়ে করতে চাও না কেন? আই মিন, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? ডোন্ট মাইন্ড, আই এম জাস্ট আস্কিং। তিশা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। না, তেমন কিছুই না। আসলে বিয়ে করে আমি আমার স্বাধীনতার চলাঞ্চলে দিতে চাই না। বিয়ের পরে নিজের কোনো স্বাধীনতা বলতে কিছুই থাকে না। অন্য কারোর হাতের কাঠের পুতুল হতে চাই না আমি। এটা কেমন কথা? বিয়ে হলেই স্বাধীনতা শেষ হয়ে যায় নাকি? বিয়ের পরে মেয়েরা তাদের স্বাধীন মতো চলতে পারে। তিশা তাচ্ছিল্যের সুরে বলল।
এগুলো শুধুই কথার কথা, তবে বাস্তবতা ভিন্ন। আমি নিজের চোখের সামনে সব উপলব্ধি করতে পেরেছি। আমি দেখেছি আমার মাকে, আমার বোনকে। আমার মাকে আজ পর্যন্ত নিজের ইচ্ছেই নিজের জন্য একটা জামাও কিনতে দেখিনি। সবসময় দেখেছি বাবাই যা এনে দেয় তাই পড়তে হয় মাকে। বাবা কখনো মায়ের ইচ্ছে কিংবা পছন্দের কথা কখনো জানার চেষ্টা করেনি, আর না কখনো তার ইচ্ছা অনিচ্ছার মূল্য দিয়েছে। আমার বোনও বিয়ের পরে তার জীবনের সব ইচ্ছা আকাঙ্ক্ষার জলাঞ্জলি দিতে হয়েছে। আমার আপু অনেক ভালো, পেন্টিং করতে পারে, আর তার অনেক বড় আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার স্বামী তার ইচ্ছেকে দলায় মসর করে ডাস্টবিনের কোনায় ফেলে দিয়েছে। আর আপুকে বানিয়েছে বাড়ির পার্মানেন্ট কাজের বুয়া। কিন্তু আপু কিছুই বলতে পারে না, কারণ মেয়েদের যে কিছু বলতে নেই, এটাই এই পুরুষতান্ত্রিক সমাজের নিয়ম। তিশার কথায় ফাহিম কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তিশার দিকে, তারপর বলে উঠল, হ্যাঁ, হয়তো আপনার কথা কিছুটা ঠিক আছে, তবু একটা কথা অবশ্যই বলবো, সব ছেলেরা কিন্তু এক হয় না। হ্যাঁ, হতে পারে তাদের সংখ্যা কম, তবে আছে তো অবশ্যই। জানি আপনি যা এক্সপিরিয়েন্স করেছেন তাতে হয়তো বিশ্বাস করা কঠিন, তবে আমি বলবো সবাইকে এক মাপকাঠিতে দেখা কিন্তু ঠিক না। যেমন দেখুন আমাদের পরিবার, আমার মা একজন ডক্টর, বাবা সবসময় মাকে তার ক্যারিয়ার করতে সাহায্য করেছে। তারপর আমার ভাবিও ওয়ার্কিং ওম্যান, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। ভাইয়া কখনো ভাবিকে কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করেনি, বরং সবসময় প্রোৎসাহ দেওয়ার চেষ্টা করেছে। এমনকি বাচ্চাদের দেখাশোনাও ভাইয়াই বেশিরভাগ সময় করে। আমাদের পরিবারে আমরা ছেলে মেয়ে সমান অধিকার ভাবি এবং যথাযথ স্বাধীনতাও দিয়ে থাকি। আপনি এটা ভেবেন না যে আপনাকে ইমপ্রেস করার জন্য আমি এসব বলছি, মোটেও না। আমি বলছি না যে আমাকে বিয়ে করুন, আমি শুধু বলতে চাইছি সবাই এক হয় না। তাই বিয়ে নামক পবিত্র বন্ধনকে পায়ের শেকল ভাবেন না। যে আপনাকে যথাযথ সম্মান স্বাধীনতা দিবে তাকে বিয়ে করতেই পারেন। ফাহিমের কথায় কিছুটা অবাক দৃষ্টিতে তাকালো তিশা। কেমন ভাবনায় পড়ে গেল ও। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ না। ফাহিম এবার বাঁকা হেসে বলল, আর এমনি তো বয়স তো আর কম হচ্ছে না, 2 দিন পর আর তোমার ছেলেদের সামনে অ্যাক্টিং করতে হবে না। এমনি তো তোমার নর্মাল চেহারা দেখেই সবাই মানা করে দেবে। তিশা দাঁত কিরমির করে বলল, ও হ্যালো, আই জাস্ট 19 অনলি। আপনি নিজের কথা ভাবুন, মেয়েরা তো দূরের কথা, আন্টিরাও রাজি হবে কিনা সন্দেহ। হ্যাঁ, যে না চেহারা নাম দিয়েছে পেয়ারা। ফাহিম কিছু না বলে শুধু হাসল। মেয়েটাকে রাগাতে ভালোই লাগে, রাগলে অনেক কিউট লাগে ওকে। মনে হচ্ছে এবার বোধহয় কাম তামাম হয়ে যাবে। দিবাভাগ গড়িয়ে নেমেছে ঘোর কালো যামিনী। ঘরের মধ্যভাগে টিমটিম করে জ্বলছে হারিকেনের আলো। ইলেকট্রিসিটি নেই এখানে, তাই এই অর্গানিক উপায় বের করেছে প্রহর। দিনটা কাটলেও রজনীর আধার খুশির মাঝে বয়ে আনছে অধীরতা। কিভাবে কাটবে এই নিশি? এই একটা মাত্র রুমের ভিতর দুজন কিভাবে থাকবে? হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও প্রহরের সাথে একসাথে এক রুমে থাকা যে সম্ভব না। ওর মনে কোনোভাবে নতুন করে কোনো আশা জাগানো যাবে না। ওর কাছাকাছি থাকলে যে আমি নিজেও দুর্বল হয়ে পড়ি, যেটা মোটেও ভালো লক্ষণ না। ওকে যে আমার দূরে সরাতেই হবে। বাহিরের সব ঠিকঠাক করে রুমে এসে ঢুকলো প্রহর। রুমে এসে সোজা বেডের উপর এসে শটান হয়ে আয়েশ করে শুয়ে পড়ল। খুশির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, ঘুমাবে না? সারা রাত দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে নাকি? খুশি গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ, তো কোথায় ঘুমাবো? ও মা, তোমার চোখের পাওয়ার বেড়ে গেল নাকি? এত বড় একটা বেড তোমার চোখে পড়ছে না? এসো এসো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আই এম সো মাচ টায়ার্ড, আই ওয়ান্ট টু স্লিপ। এসব কি বলছো তুমি? আমি তোমার সাথে কিভাবে ঘুমোতে পারি? কখনোই না। আমরা এক বেডে শুতে পারবো না। কেন, কি সমস্যা? আর তুমি কি এই প্রথম ঘুমাচ্ছ নাকি আমার সাথে? তখনকার কথা আলাদা, কিন্তু এখন আমি তোমার সাথে এক বেডে ঘুমোতে পারবো না। প্রহর দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, ঠিক আছে, তাহলে আর কি করার। তোমরা যেখানে খুশি ঘুমোতে পারো, আমার আবার বেড ছাড়া ঘুম হয় না, তাই আমি তো এখানেই ঘুমাবো। তুমি দেখে নাও কি করবে। প্রহরের কথায় খুশির একটু রাগ হলো। প্রহর এমন নিশ্চিন্তে কিভাবে শুয়ে পড়লো? ওর কি আমার জন্য কোনো চিন্তা হচ্ছে না? ঠিক আছে, থাকো ওখানে শুয়ে। খুশি বলে উঠল, ঠিক আছে, থাকো তুমি এখানে, আমি বরং বাইরে গিয়ে ঘুমাবো। ওকে ফাইন, যাও। খুশি আবারও বিস্মিত হলো। ও তো ভেবেছিল প্রহর ওকে আটকাবে। আমাকে বেডে দিয়ে নিজে অন্য কোথাও বিছানা করে নেবে। খুশি এবার সত্যি সত্যিই বাইরে চলে যেতে লাগলো। হঠাৎ প্রহর পেছন থেকে ডাক দিয়ে বলল, আচ্ছা শোনো, যেতে যেতে দরজাটা লাগিয়ে দিয়ে যাও। শুনেছি এখানে রাতে নাকি জঙ্গলের ভূত পেলি দল ঘোরাঘুরি করে, আর আমার মতো সুন্দর মানুষ দেখলে ঘাড়টা মোটকে কচকচ করে খেয়ে ফেলে।
আমার ভাই এত তাড়াতাড়ি মরার শখ নেই, তাই দরজাটা ভালো করে আটকে দিয়ে যেও। বেচারি খুশি আর এক পাও এগোনোর সাহস পেল না। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে আসছে। ছোটবেলা থেকেই ভূতের কথায় অনেক ভয় পায় ও, কিন্তু এটা তো তার প্রহরের সামনে জাহির করা যাবে না। মান সম্মানের একটা ব্যাপার আছে, তাই গলা ছেড়ে আমতা আমতা করে বলল,